আমার জামাই ওনার বউকে নিয়ে একটা বাচ্চা রেখে আর দুইটা বাচ্চার মাকে নিয়ে ভেঙে গেছে 15 বছরের সংসার রেখে। আমার ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে আমার দুইটা বাচ্চা রেখে চলে গেছে। আর আপনারা দুজন কি এখন সম্পর্কে? আমরা দুইজন এখন হাজবেন্ড ওয়াইফ। আজকে 9 মাস এমন কোনো দিন নাই, একটা দিন মিসতে নাই ওর সাথে শারীরিক সম্পর্ক হয় নাই। দিনে 3, 4, 5, 5 বার এরকমও হয়েছে। ঠিক আছে, আমি বিয়ে করবো বলছি। বিয়ে করার কথা ছিল তাহলে পুটি মারতেছে কি? আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিও দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। ইটের বদল পাটকেল তো শুনেছেন, কিন্তু বউয়ের বদল বউ। এজন্য সিনেমার গল্পকেও হার মানালো। সে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে, আর আমি খুবই তার বউকে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছি। বাস্তবে এই এলাহি কাণ্ড কিভাবে ঘটলো এবং এরপর কি হলো জানতে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আমার জামাই ওনার বউকে নিয়ে একটা বাচ্চা রেখে আর দুইটা বাচ্চার মাকে নিয়ে ভেঙে গেছে 15 বছরের সংসার রেখে। আমার ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে আমার দুইটা বাচ্চা রেখে চলে গেছে। আর আপনারা দুজন কি এখন সম্পর্কে? আমরা দুইজন এখন হাজবেন্ড ওয়াইফ। ওয়েট, আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আর আপনার ওয়াইফ ওনার হাজব্যান্ডের সঙ্গে ভেগে চলে গেছে। আপনার হাজব্যান্ড ওনার ওয়াইফকে নিয়ে ভেগে গেছে, আপনাদের দুজনেরই বেবি হয়েছে। পাশের আমাদের রুম এলাম, এক ঘরের ভিতরে রুম হলো 3টে। জি। পাশের রুমে আমরা থাকতাম, আমি, আমার 2 মেয়ে, ওয়াইফ। হ্যাঁ। তো ও পাশের রুমে ওই দেশে যে ছেলেগুলো আসলো, ছেলে 2টা আসলো, ওই ছেলের সাথে উপরে কিয়া করতো। আমার এই দিনের পর দিন ঘুমের ট্যাবলেট খাইতো এবং আমার 2 মেয়েরও ট্যাবলেট খাওয়াইতো। আপনার 2 বাচ্চা এবং আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইতো যাতে ওনার ডিস্টার্ব না হয়। পাশের রুমে পরকিয়া করতো। আপনি যখন জানতেছেন আপনার পাশের রুমে পরকীয়া করা ছেলেটা আসছে, আপনি জাননি কেন তখন সেখানে? আমি যাইনি, কারণ এসে কি আমি ওদের হাতে নাতে ধরুম। ওই রুমে ঢুকলে আমি ওদের ধরুম। আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমি 4-5টা ইয়ারফোন পাইছি এবং ব্লুটুথ পাইছি 4-5টা। ও দিনের পর দিন এই ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, একটা মোবাইল চার্জ শেষ হয়েছে, আরেকটা মোবাইল লাগাইছে। ও দিনে আমার ঘরের কিছু গেট লাগাইয়ে তালা দিয়ে তারপরে ও দিনে আমি সকাল 9টায় দোকানে যাইতাম আর রাত 10টায় দোকান থেকে আসতাম। ও আমি যাওয়ার পরে থেকে ফোনে কথা বলতো এবং ওর মায়ের ফোনে কথা বলতো, ওর ফোনে কথা বলতো। ওর ফোনের চার্জ শেষ হলে ওর মার ফোন নিত এবং ওর খালাতো বোন আমার বাসায় ছিল, ওর খালাতো বোনের ফোনও নিত। এই দীর্ঘ 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়াই আমি কথা বলছি। কোরআন শরীফ ও হাত দিয়ে ধরে বলছি যে আমি ওর সাথে আর কথা বলব না, কিন্তু কোরআন শরীফ হাত দিয়ে ধরার 10 মিনিট পরেই যায় আবার ওই ছেলের সাথে কথা বলছি। আমার 2 মেয়ের মাথা ছোঁয়াইও 2 দিন বলাইছি যে ওর সাথে আর সম্পর্ক রেখো না, তুমি যা করছাও আমি তোমার সব কিছু মাফ করে দেবো, কিন্তু আমার মেয়ে 2টার মুখের ধরে তাকাইয়া তুমি আমার সংসারটা করো। কিন্তু ও মানে না। আপনি শিওর হলেন কেমন যে ইনার হাজবেন্ডের সঙ্গে ভেগে গেছে? হ্যাঁ, আমি শিওর হয়েছি যে ফোনে করছে। আমি ওর সাথে একদিন কথাও বলছি, ওর কাছে একদিন আমি ক্ষমা চাইছি, মাপও চাইছি, ওর পাই ধরছি। এই ছেলেটার, যে ছেলেটা আমার ওয়াইফ নিয়ে গেছে, তার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, আমি তার কাছে ক্ষমা চাইছি যে আমাদের 2টা বাচ্চা আছে, আপনারা যা করছেন আমার আপনি মাফ করে দেন। মাফ করে দিয়ে আমার সংসার আপনি ভাঙেন না, আমার সংসার আমারে করতে দেন। আপনার সংসার নিয়ে আপনি সুখী থাকেন, আমার সংসার নিয়ে আমার সুখী থাকতে দেন। আপনি আপনার হাজবেন্ডের পরকীয়া প্রথম ধরলেন কবে? প্রথম লাস্ট 1 বছর উনি আমার সাথে ঠিক করে কথা বলতো না। আমি ফোন দিলে বা মেসেজ দিলে খুব একটি করতো না। উনি বলতো যে ওনার ফোনে সমস্যা, ফোনে চার্জ থাকে না, সেজন্য কথা বলতে পারে না, করতে পারে না। তো এই 1 বছর আবার উনি কোনো কাজই করে নাই, একদম বসা। কিন্তু সবাই এটা জানতো যে উনি আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। তো অন্য কিছুর অভাব থাকলেও ওনার এইটা ভাবে আমি সব মেনে নিচ্ছি যে ভালো তো বাসি। তো আপনার ওয়াইফের পরকে আপনি ধরলেন কেমনে? এই গত রোজার মাসের পরে 2-3 দিন পরে আমি জানতে পারি প্রবাসী একজনের সাথে কথা বলে। আমি দেশি। আচ্ছা, ছুটিতে আসছেন। মাথা চক্কর দেওয়া গল্প, আমি চাই এটা শোনেন এবং তাদের মুখ থেকে তাদের জীবনের তাদের বলা ঘটনাগুলো শোনেন। মাথাটা ঘুরবে আপনার যে কোত্থেকে কী হইতেছেন। সতর্ক হওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি অনুরোধ করতে চাই ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ বোঝে যে জামানা কত বেশি বদলায় গেছে এখন। আপনার কাছ থেকে আসি, আপনাদের বিবাহিত জীবন কত বছরের ছিল? 15 বছর। আপনার হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ। ওটা কি লাভ ম্যারেজ ছিল না সেটেল ম্যারেজ ছিল? হ্যাঁ, উনিও আমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল। একটু বলেন আগের গল্পটা। তো তখন আমার বয়স খুবই কম, ওনারও কম ছিল। উনি আমাকে এমন পাগল হয়ে বিয়ে করছে, সেটা বলে বোঝাতে পারবো না। তো বিয়ে করার পর 19 বছর আপনাকে নিয়ে, আপনার বয়স কত তখন? তখন আমার 12-13 বছর। যেমন একটা পুতুল খেলা হয় ওইরকম ভাবে বিয়েটা হয়েছে। ওয়েট, 12-13 বছর আপনি বিয়ে করছেন? হ্যাঁ, ওনারও বয়স কম ছিল, যেমন হয় না যে পুতুল বিয়ে, ওইরকম হয়েছিল। হ্যাঁ। তো বিয়ের পর উনি তখন কোন দেশে থাকতেন? বাংলাদেশে? না, উনি তখন দেশেই থাকতো। উনি বিদেশ গেছে 2018 সালে। তার আগ পর্যন্ত কি ঠিক ছিল সংসার? না, তার আগ পর্যন্ত হ্যাঁ ঠিকই ছিল মোটামুটি। তখন তো বাচ্চা ছিলাম, অতটা সংসার কি বা সম্পর্কে ওটা তো বুঝতাম না। তো তারপরেও ঠিকঠাক ছিল, চলে গেছে।
তো 18 সালে উনি বিদেশ গেছে। এর মধ্যে একটু মানে পাগলামো করলেও এটা বোঝাইতো যে সে আমাকে অনেক ভালোবাসে। তো তখন আমি এটাই ভাবতাম যে বয়স কম, হয়তো একটু পাগলামি করতেছে, এইভাবে সব মেনে নিতাম। আমারও বয়স কম ছিল, তার মধ্যে আবার একটা বাচ্চাও হয়ে যায় বিয়ের পরেই। তো 18 সালে বিদেশ যায় উনি, যাওয়ার পর এইভাবেই চলতে থাকে। এরপর হচ্ছে আসছিল, উনি দেশে আসছিল 2020 সালে করোনার মধ্যে, তখনও ঠিক ছিল। তো 2021 আবার চলে যায়। তো যাওয়ার পর মানে উনি একটু অন্যরকম ছিল, একটু কাজ টাজ কম করতো বিদেশ যাওয়ার পরও। তো এইভাবে চলে যাইতো আপনার, মানে ধাক্কায় টাক্কায় এত বছর সব চলে গেছে, কিন্তু সবাই এটা জানতো যে উনি আমাকে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। তো অন্য কিছুর অভাব থাকলেও ওনার এইটা ভাবে আমি সব মানে মেনে নিছি যে ভালো তো বাসি। তো এই যে আপনার এই বছরটা, এই 2000 আমার মনে হয় ওরা 25 সাল থেকে শুরু করছে, বুঝতে পারি নাই। মানে এই যে বাইরে গেল 22-এ, তারপরে 21-এ বাইরে গেল, তারপরে আর আসে নাই? না, তারপরে এই 5 বছরে আর আসে নাই। না। এবং এর মধ্যে সম্পর্ক কি আপনার সাথে ফোনে বা নর্মাল কথাবার্তা ঠিক ছিল? নর্মাল ঠিকই ছিল। এই লাস্ট 1 বছর মানে অন্যরকম সবকিছু। আপনি আপনার হাজবেন্ডের পরকীয়া প্রথম ধরলেন কবে? প্রথম লাস্ট 1 বছর উনি আমার সাথে ঠিক করে কথা বলতো না। আমি ফোন দিলে বা মেসেজ দিলে মানে খুব একটি করতো না। উনি বলতো যে ওনার ফোনে সমস্যা, ফোনে চার্জ থাকে না, সেজন্য মানে কথা বলতে পারে না, করতে পারে না। তো এই 1 বছর আবার উনি কোনো কাজই করে নাই, একদম বসা, মানে কোনো কাজই না। তো আমি ভাবতাম হয়তো এরকম মানসিক চাপ টাপে আছে, আবার ফোনে এরকম হয়তো সেজন্য সময় দিতে পারতেছে না। উনি আবার কাজ করতো না, বাসায় টাকা দিত না, সেজন্য ওনার বাসার মানুষ আবার আমার সাথে একটুই করতো। সেজন্য আমি আবার ওনার সাথে আবার একটু রাগ করে থাকতাম যে আপনি কাজ করতেছেন না, সেজন্য তো বাসায় এরকম অশান্তি হইতেছে। তো এরকম দূরত্ব বাড়তে আমি তো ভাবতাম যে কারণগুলো এগুলাই, বা উনি কাজ করে না, কাজ পাইতেছে না সেজন্যে। কিন্তু আসলে যে ওই মেয়ের সাথে সময় কাটাইছে ফোনের পর, মানে ফোনে দিন রাত সমান, এটা বুঝতে পারিনি। আপনি বিয়ে করছেন কত সালে? আমি 2011-তে বিয়ে করছি। 2011-তে বিয়ে করছেন? আমি প্রবাসী ছিলাম, প্রবাসী থেকে আইসা 2011-তে সৌদি আরব। সৌদিতে ছিলেন? জি। তো আপনার ওয়াইফের পরকে আপনি ধরলেন কেমনে? আমার ওয়াইফের পরকে আমি 2025-এর পরে, এই গত রোজার মাসের পরে 2-3 দিন পরে আমি জানতে পারি যে এই প্রবাসী একজনের সাথে কথা বলে। প্রবাসী একজনের সাথে কথা বলে? আপনি দেশে? আমি দেশে। আচ্ছা, ছুটিতে আসছেন আপনি তখন? আমি তখন ছুটিতে আসছি। জি। ছুটিতে না, আমি আসছি 2018-তে একবারই দেশে। ও, দেশে চলে আসেন একবার? দেশে আমার বাচ্চা মানে হয় না উনি দেখে আসছে আর উনি চলে গেছে। আমি বাচ্চা হয় না দেখে আমি 2018-তে একবারে চলে আসছি জি। দেশে, বাচ্চা না হওয়ার কারণে। যে আমি টাকা পয়সা থেকে করবো, আমার যখন বাচ্চাই নাই আমি টাকা থেকে করবো, এর জন্য চলে আসছি। আমার মালিক আসতে দিব না, তবুও আমি চলে আসছি। আচ্ছা। টাকা পয়সা দিয়ে আমি কি করবো, আমার বাচ্চা নাই, আমি টাকা পয়সা দিব। তখন একবারে দেশে আসার পরে আমার এই আল্লাহ দিলে 7 বছর পরে আমার প্রথম মেয়ে হয়। প্রথম মেয়ে হওয়ার পরে তারপরে আবার 2 বছর পরে আবার ছোট মেয়ে হয়। জি। 2 বছর পর ছোট মেয়ে হওয়ার পরে এখন আমার বড় মেয়ের বয়স হলো 7.5 বছর, আর ছোট মেয়ের বয়স হলো 5.5 বছর। হ্যাঁ, এমন তো অবস্থা। আমি এই গত রোজার ঈদের 4-5 দিন পরে জানতে পারি ও মানে প্রবাসী একটা ছেলের সাথে কথা বলে এবং দেশে 2টা ছেলের সাথে ও পরকীয়া করে। আমি বুঝতে পারি। ওয়েট, 3 জনের সাথে একসাথে? হ্যাঁ, একসাথে। আপনার ওয়াইফ ওর ইয়ারফোন ছিল আমার ঘরে। আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমি 4-5টা ইয়ারফোন পাইছি এবং ব্লুটুথ পাইছি 4-5টা। ও দিনের পর দিন, এই ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, একটা মোবাইল চার্জ শেষ হয়েছে, আরেকটা মোবাইল লাগাইছে। ও দিনে আমার ঘরের কিছু গেট লাগাইয়ে তালা দিয়ে তারপরে ও দিনে আমি সকাল 9টায় দোকানে যাইতাম আর রাত 10টায় দোকান থেকে আসতাম। ও আমি যাওয়ার পরে থেকে ফোনে কথা বলতো এবং ওর মায়ের ফোনে কথা বলতো, ওর ফোনে কথা বলতো। ওর ফোনের চার্জ শেষ হলে ওর মার ফোন নিত এবং ওর খালাতো বোন আমার বাসায় ছিল, ওর খালাতো বোনের ফোনও নিত। আপনার বাসায় আপনার শাশুড়ি থাকতেন? হ্যাঁ। আবার আপনার শালিও থাকতো একটা? হ্যাঁ, একটা শালিও থাকতো। আচ্ছা। তখন ওদের 3 মোবাইলেও কথা বলতো। আরে বাপরে। এই একজনের সাথে। এই জিনিসগুলো আপনি বুঝলেন কেমনে? আমি বুঝতে পারছি পরে। আচ্ছা। পরে বুঝতে পারছি যেভাবেই হোক। পরে শেষে আমার ওরা এই দীর্ঘদিন এই পাশের আমাদের রুম এলাম, এক ঘরের ভিতরে রুম হইল 3টে। জি। পাশের রুমে আমরা থাকতাম, আমি, আমার 2 মেয়ে, ওয়াইফ। হ্যাঁ। তো ও পাশের রুমে ওই দেশে যে ছেলেগুলো আসলো, ছেলে 2টা আসলো, ওই ছেলের সাথে পরকীয়া করতো। আমার এই দিনের পর দিন ঘুমের ট্যাবলেট খাইতো এবং আমার 2 মেয়েরও ট্যাবলেট খাওয়াইতো, পানির সাথে মিলায়, দুধের সাথে মিলায়। আপনার 2 বাচ্চা এবং আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইতো যাতে ওনার ডিস্টার্ব না হয়। পাশের রুমে পরকীয়া করতো। আপনি রাত্রে টের পাইতেন না কিছু? আমি তো ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, আমার ঘুমের ওষুধ খাওয়াইতো। আপনাকে কিভাবে খাওয়াইতো? পানির সাথে দুধের সাথে মিলাই খাওয়াইতো আমার বেশিরভাগ। কিন্তু ওই মহিলাকে দেখলে মানে কেউ বুঝতে পারবে না যে উনি একদম মনে হয় যে ভাজা মাছটা উল্টা খেতে জানে না, এরকম দেখা যায়। আপনি এটা টের পাইলেন কেন যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে? আমি ঘুমতে উঠি 8টা-9টার দিকে। আমি সেদিনকে দীর্ঘদিন ঘুমতে উঠি 11টা, 12টা, 1টায়, এরকম। দুপুর হয়ে যাইতেছে? হ্যাঁ, আমার মাথা ঝিমঝিম করে। হ্যাঁ।
ওইভাবে আমি বুঝতে পারছি। পরে আমার একজনে বলছে যে এভাবে ঘুমের ট্যাবলেট হয়। মানে পরে উনি পাশে আমি দেখতাম যে আমার আমি প্রেশারের রুগী ছিলাম, কিন্তু আমার ঘুমের ট্যাবলেট লেখা ছিল হ্যাঁ। ডাক্তারের থেকে। পরে আমি দেখি যে আমার যে ওষুধ মানে 3-4 দিনে এক পাতা শেষ। তারপর আবার এই আমার বাড়ির পাশে বাজার ছিল, বাজারে থেকেও ওই ডাক্তারের কাছে খবর নেই যে এরা ঘুমের ট্যাবলেট নিত, ঘুমের ওষুধ দিত, বা বিভিন্ন জায়গাতে ঘুমের ওষুধ নেয় না, দুধের সাথে মিলাই আমার খাওয়াইতো, দুধের সাথে এই পানির সাথে। আমি তো প্রচুর পানি খেতাম রাতে। হ্যাঁ, আপনি প্রথম টের পাইলেন কেমন যে আপনার ঘুমের ওষুধ খাওয়াইতেছে, বা সন্দেহটা প্রমাণ কখন মনে হলো যে এবার তো হয়েছে ঘটনাটা সত্যি? আমারই বলছে অনেকেই, মানে যে ডাক্তারের দোকান থেকে আনা হইতো তার কাছে জিজ্ঞেস করছি, ও বলছে আমার ঘুমের ট্যাবলেট। মানে এই ঘটনাগুলো বের হওয়ার পরে সবাই যা জানতো, তার আগে তো কেউ কিছু বলতো না। তারপরে সবাই বলতে যে এটা করছে, ওটা করছে, ওটা করছে। কিন্তু আপনি নিশ্চিত হইলেন কেমন যে আপনাকে ঘুমের ওষুধ খাচ্ছে, বাচ্চারা ঘুমের ওষুধ খাচ্ছে? একদিন রাত 2টা বাজে, হ্যাঁ, আমার কিছু গেট খুলে আমি বুঝতে পারছি একটা লোক আসছে ভিতরে পাশের রুমে। তখন অলরেডি আপনার তখন খাওয়াইছে? তখন তার আগে 11টার দিকে আমি পানি খাই প্রচুর রাত্রে? হ্যাঁ, রাত্রে প্রচুর পানি খাই। তখন ওই দিন আমি 1 গ্লাস পানি খাইছিলাম। কয় গ্লাস পানি খাইতেন আপনি? আমি 5-7 গ্লাস পানি খাই রাত্রে। তখন আমি 1 গ্লাস পানি খাইছিলাম। 1 গ্লাস পানি খাওয়ার পরে আমার ঘুমের এফেক্ট করে নাই খুব একটা। Right. খাটের ভিতরে আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ, আমি ওই পাশে, আমার বাচ্চা 2জন মাঝখানে, আর আমার ওয়াইফ এই সাইডে। তো ও মানে 4-5 বার এইভাবে উঠছে, মানে দরজা খুলে ও ওই রুমে যাইব, আর ওই রুম থেকেও ইশারা করতেছে, ও যেতে পারতেছে না। আর আপনি এটা বুঝতেছেন কিন্তু নড়তে পারতেছেন না? হ্যাঁ, আমি বুঝতেছি যে ও ওই রুমে থেকে ডাকে, বা ও 4-5 বার উঠছে। আমি মানে ওই দিনকে আমার ঘুমিয়ে খুব একটা এফেক্ট করে নাই। এই জন্য আমি বুঝতে পারলাম ও রাত এই 2টা বাজে ঢুকছে ওই রুমে, 5:30 বাজে 2টা আজান হয়েছে, তাও যায় না। তারপরে 5:30 বাজে 3টা আজান হওয়ার পরও হয়ে গেছে রাগ করে, ওই ছেলেটা চলে গেছে, ও যখন যায় না এই রুমে। তারপরে আমি বুঝতে পারলাম যে আমার ওয়াইফ পরকিয়া করে, এবং পরে বুঝতে পারলাম যে আরও 2টা ছেলে আছে পরকিয়া করে। তাহলে আপনি যখন জানতেছেন আপনার পাশের রুমে পরকিয়া করা ছেলেটা আসছে, আপনি জাননি কেন তখন সেখানে? আমি যাইনি, কারণ এসে কি আমি ওদের হাতে নাতে ধরুম, ওই রুমে ঢুকলে আমি ওদের ধরুম। কিন্তু সেই দিনে সে আর ওখান থেকে যায় নাই? না, তার মানে সে আর যাইতে পারে না। আমার ওয়াইফ আর ওই রুমে যাইতে পারে না, বুঝা হালাইছে যে আমি চেতন। ও মানে উনিও টের পাইছে যে আপনি চেতন, হ্যাঁ। এবং উনি ফোন ইউজ করতে পারতেছেন না তখন? হ্যাঁ। বুঝতে পারছি। তো আপনি কখন শিওর হলেন যে আপনার হাজবেন্ড উনার বউ নিয়ে চলে গেছে? এই ঘটনাটা তো আমি জানার আগে ওনারা জানছে যে আমার হাজবেন্ডের সাথে ওনারা ওয়াইফ। এই কাণ্ড কি ভাইয়া? আপনি কিভাবে টের পেলেন যে এই বোনের ইয়ে নিয়ে হাজবেন্ড আপনার ওয়াইফের সঙ্গে পরকিয়া করছে? আমি আগে জানছি ওই আমার ওয়াইফের সাথে কথা বলে। কিভাবে জানছেন? ফোনে। মানে আপনি জানলেন কেমনে যে ওই লোকে? আমার ওয়াইফই বলছে যে ওর সাথে সম্পর্ক ছিল, এবং এটা নিয়ে পারিবারিকভাবে আমার শ্বশুর শাশুড়ি আইসা সেটা মানে আমার স্ত্রীকে এটা মূলত জানতে পারছো, ওনার ছোট মেয়ে বলে দিছিল যে মা কার সাথে আমার ছোট সারাদিন মেয়ে কথা বলে। বলছিল যে কার সাথে জানি এই মা সারাদিন কথা বলি। তখন আমার শ্বশুর শাশুড়ি এসে আমার ওয়াইফকে শাসন করে। ও মানে পারিবারিক সালিশ একবার হয়ে গেছে? একবার না 2বার হয়েছে সালিশি নিয়ে। মানে পারিবারিক আর কি? হ্যাঁ। তখন আমি জানতে পারি ওই বলছে যে আমার ওর সাথে সম্পর্কই বলছে? সৌদি আরব। তারপরে ফোন নাম্বার নিছেন আপনি? আমি দীর্ঘ 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়াই আমি কথা বলছি। কোরআন শরীফ ও হাত দিয়ে ধরে বলছে যে আমি ওর সাথে আর কথা বললাম না, কিন্তু কোরআন শরীফ হাত দিয়ে ধরার 10 মিনিট পরেই যায় আবার ওই ছেলের সাথে কথা বলছে। আমি এইভাবে 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়াই কথা বলেছি যে ওর সাথে আর কথা বলো না। হ্যাঁ, ও বলছে আর জীবনেও কথা বলুন না, কিন্তু 3 দিন কোরআন শরীফ ছোঁয়ানোর পর ও যায় তার সাথে আবার কথা বলছে, রিলেশন রাখছে। এবং আমার 2 মেয়ের মাথা ছোঁয়াইও 2 দিন বলাইছি যে ওর সাথে আর সম্পর্ক রেখো না, তুমি যা করছাও আমি তোমার সব কিছু মাফ করে দেবো, কিন্তু আমার মেয়ে 2টার মুখের ধরে তাকাইয়া তুমি আমার সংসারটা করো। কিন্তু ও মানে না। আমার 2 মেয়ের মাথা ছোঁয়াইছি 2 বার, আমার কোরআন শরীফ ছোঁয়াইছি 3 বার, কিন্তু ওরা এই কোরআন শরীফ এবং আল্লাহরে ওরা 2 জনের একজনও বিশ্বাস করে না। আপনি শিওর হলেন কেমন যে ইনার হাজবেন্ডের সঙ্গে ভেঙে গেছে? হ্যাঁ, আমি শিওর হয়েছি যে ফোনে করছে। আমি ওর সাথে একদিন কথা বলছি, ওর কাছে একদিন আমি ক্ষমা চাইছি, মাপও চাইছি, ওর পাই ধরছি। কার? এই ছেলেটার, যে ছেলেটা আমার ওয়াইফকে নিয়ে গেছে। তার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, আমি তার কাছে ক্ষমা চাইছি যে আমাদের 2টা বাচ্চা আছে, আপনারা যা করছেন আমার আপনি মাফ করে দেন, মাফ করে দিয়ে আমার সংসার আপনি ভাঙেন না, আমার সংসার আমারে করতে দেন, আপনার সংসার নিয়ে আপনি সুখী থাকেন, আমার সংসার নিয়ে আমার সুখী থাকতে দেন। কিন্তু তারপরও তারা কিন্তু যেদিন সম্পর্ক থেকে চলে গেল বোন, সেই দিনের কাহিনীটা আমাকে একটু ক্লিয়ার করেন। যখন নাকি জানতে পারলাম যে আমি আবার জানতে পারছি আমার বাসার লোকের থেকে যে উনি মানে আমার হাজবেন্ড আমার বাসার কাছে কবিরাজের নাম্বার খুঁজতেছে তাদের কন্ট্রোলে রাখার জন্য। তো কার কাছে খুঁজতেছে? মানে আমার বোনের জামাইয়ের কাছে, আমার ভাবির কাছে, এবং আমার কাছে বলতেছে তোমার কাছে কি কোনো কবিরাজের নাম্বার আছে, আমাকে দাও, আমি দেখবো তুমি কোনো ছেলের সাথে কথা বলো কিনা। সে কিন্তু আমাকে কারোর সাথে কথা বলতে দিত না, মানে আমার কণ্ঠস্বরও সে কাউকে শুনতে দিত না, এইভাবে রাখতো আমাকে। অথচ সে অন্যদিকে অন্য মেয়েদের সাথে এগুলো করে বেড়াইতো। তো এটা জানার পর তার মধ্যে সে আবার কোনো কাজ করতো না। তার এখন ইকামার মেয়াদ শেষ, ওই 19 তারিখেই শেষ। তো ইকামা বানাইতে 3 লাখ টাকা লাগবে। এখন তো সে কাজ করে না, টাকাও নাই। তো আমি তো পাগল হয়ে গেছি, সে এখন দেশ আসলে কি করবে, দেশের অবস্থা তো ওরকম ভালো না। তো সে বলতেছে তাহলে তুমি করো, আমাকে ওখান থেকে টাকা দাও। এত টাকা আমি কোথা থেকে দিব? বলে যে লোন উঠাই দাও।
তো এদিকে আমি লোনের জন্য পাগল হয়ে গেছি। ওনার যে বাবা মা ওরা লোন দিবে না, বলে না এই ছেলেকে কোনো টাকা দেওয়া যাবে না, টাকা ফেরত দিবে না। আমি মানে লোনটা চালাবো কিভাবে, মানে দিবে না তো দিবে না। আমি এর হাতে পায়ে ধরতেছি, ওর হাতে পায়ে ধরতেছি যে আমাকে টাকার ব্যবস্থা করে দেন, ওর দেশে চলে আসলে তো আমাদের খুবই খারাপ অবস্থা হবে। তো এরকম করতে করতে আমি হচ্ছে বিকেলবেলা মানে 4টার আগে লোনের টাকা উঠাইতে যাব, তার একটু আগে আমার বাসা থেকে ফোন আসছে, কী করাস? আমি বলছি এরকম এরকম ওর টাকা লাগবে, আমি টাকা উঠাইতে যাবো। তখন বলে যে এই কাজ কিন্তু তুই ভুলে করিস না, মানে আমার পক্ষে তার এত টাকা লোন দেওয়া আমার পক্ষে তার সম্ভব হতো না। ও কিন্তু এটা বলছে ও কিন্তু আর তোর নাই, ও যে টাকা নিয়ে আকামাটা বানাবে এটার কোনো মানে সিউরিটি নাই। তো তখন আমার কেন এই কথা কেন বলতেছেন? তো বলে যে ও কবিরাজ খুঁজতেছে, ওর এরকম এরকম মেয়ের সাথে সম্পর্ক, তো যাতে ওই মেয়ের হাজবেন্ড ওকে কিছু না বলে সেই জন্যে। তো এটা শোনার পর তো আমি মানে আমি কি হয়ে গেছে আমি নিজেও জানি না। তো তারপরে তো টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমি কল্পনা করতে পারি না যে উনি এরকম করবে। তো এরপর আমি রাগ টাগ করে মানে অনেক কান্নাকাটি করতেছি। আর আজকে 9 মাস এমন কোনো দিন নাই, একটা দিন মিস নাই ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয় নাই। 3 4 5 এরকমও হয়েছে। ঠিক আছে, আমি বিয়ে করবো বলছে। তখন আমার বাচ্চা একটা নষ্ট হয়েছে, জিজ্ঞেস করেন রোজার ভিতরে আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে। খালি ওসব বিয়ে করার কথা ছিল, তাহলে আমি উল্টি মারতেছে কি যে আমি এখন বিয়ে করবো, আমার বিয়ে ছাড়া কোনো ক্ষতি নাই। কেন সবাই জানে গেছে বিষয়টা, আমার এলাকার সবাই জানে গেছে। তখন আমি মুখ দেখানো কি করে? আমার আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা একটা কলঙ্ক। আবার আমার এটা এই বিষয়টা আমি কেমনে দাঁড়াবো? এই সমস্ত কুলাঙ্গাররা বিবাহিত নারীদেরকে বিয়ার প্রলোভন দেখায়া তাদের সাথে প্রেম করতে ভাল লাগে, বিবাহিত নারীদের সাথে বেড শেয়ার করতে ভাল লাগে, তাদের দেহ বুক করতে ভাল লাগে, বিবাহিত নারীর দেহের গ্রাণ নিতে ভাল লাগে। মেয়েদের সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন নারীর দেহগুলা বুক করে, দেহ বুক করে শেষ হয়ে গেলে আর বিয়ে করতে ভাল লাগে না। এই সমস্ত কুলাঙ্গাররা নিজের হাত দিয়ে একটা নারীর সাজানো গুছানো সংসার নষ্ট করে নারীর জীবনটাকে ধ্বংস করে। কিন্তু কুলাঙ্গার সে কিন্তু জাইন্না শুইন্না বিবাহিত নারীকে বিয়ার প্রলোভন দেখায়া তার দেহগুলা বুক করছে। কিন্তু আমাদের সমাজ এই পুরুষটাকেই বাহবা দেয় আর নারীটাকে দোষারোপ করে। এখানে কিন্তু মেয়ের যেমন দোষ আছে, ছেলেরও কিন্তু সমান দোষ আছে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে কি করা উচিত জানেন? তার অস্ত্রটা কাইটে হাতে ধরাই দেওয়া উচিত, যাতে করে উদূর ভবিষ্যতে কোনো নারীকে এভাবে বিয়ার প্রলোভন দেখাইয়া তার দেহটাকে বুক না করতে পারে, নারীর জীবনটাকে ধ্বংস না করতে পারে। কারণ এই সমস্ত পুরুষ হইল কুলাঙ্গার। এরকম হাজারো পুরুষ আছে বিভিন্ন নারীদেরকে বিয়ার প্রলোভন দেখাইয়া দিনের পর দিন দেহগুলা বুক করছে, কিন্তু দেহ বুক করার পর সে আর বিয়ে করে নাই। এই সমস্ত কুলাঙ্গারদেরকে একটাই শাস্তি করার রাস্তা আছে, তার পুরুষ সংখ্যাটা কাইটা হাতে ধরাই দেওয়া উচিত। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।